সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুহাত সাউম। প্রিয় দর্শক শ্রোতা, শরতের এই সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং অভিনেতা মাহাদি হাসান পিয়ালের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডি গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী মনসুরুল করিমের ইপক শিরোনামে একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 অক্টোবর পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী হামিদুজ্জামান খানের একক চিত্রকলা প্রদর্শনী অফ নেচার বোর্ডস অ্যান্ড ফেসেস। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 30 অক্টোবর পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় শিশু কিশোরদের ম্যাগাজিন অনুষ্ঠান আমরা সবাই রাজা। আমরা মানুষের জয়গান গাই গে যাই, আমরা জীবনের জয়গান গাই, হা হা হা। ঝাউড়া মাছের নাও তুমি ধীরে ধীরে বাও, তোরে কুল না বেড়াও মাঝে ধীরে ধীরে বাও। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে। রাত 8:20 দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেন। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। তুমি এত মন খারাপ করো না, একটা কিছু নিশ্চয়ই হবে এবং সেটা খুব ভালো কিছু হবে, আমি জানি। দেখো না ভাবে আমি তোমার কথা মানলাম, মানে সেটা হচ্ছে আলটিমেট ডেস্টিনি, কিন্তু আমি না মানে ব্যক্তি আমার উত্থান, মানে ইন্ডিভিজুয়াল একজন মানুষের মানে উত্থান হলো এটা আমি চাই না। আর আমি কি চাই জানো, সত্যি কথা বলতে আমাদের পুরো ইন্ডাস্ট্রি, এই মিউজিক ইন্ডাস্ট্রির উত্থান হচ্ছে। রাত 11:30 রয়েছে ইমরাউল রাফাতের পরিচালনায় ধারাবাহিক নাটক তরুণ তুর্কি। কি ব্যাপার, তোমার সাথে অন্য দুজন আসলো না? স্যার ভিডিও রিলেটেড ব্যাপার তো স্যার আমি দেখি, মানে আমি ডিরেকশন দিই, ওরা আমার আন্ডারে কাজ করে। ভিডিও রিলেটেড যে কোনো ব্যাপার আমাকে বুঝায় বলেন, আমি ব্যবস্থা করতেছি। স্যার জাস্টিন বিবারের কথা জিজ্ঞেস করছিলাম, ওই খুঁজে পাইনি। ভাই আপনি বারবার ভুল করতেছেন, আমার টিমে কোনো জাস্টিন বিবার নেই। ও হ্যাঁ ঠিকই করছেন। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। এনটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক মায়া। নাটকটিতে অভিনয় করেছেন অভিনেতা মাহাদি হাসান পিয়াল। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি অভিনেতা পিয়াল। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি। এনটিভিতে আপনার অভিনীত একটি নাটক প্রচারিত হচ্ছে মায়া। প্রতি সোম এবং মঙ্গলবার রাত 8:20 নাটকটি প্রচারিত হচ্ছে, তো এখন পর্যন্ত কেমন লাগছে? মায়া নাটকে আমার যে চরিত্রটা, এই চরিত্র এর আগে আমি করেছি, মানে নাটক লিখেছেন ফেরদৌস হাসান। আচ্ছা। আমার অভিনয় জীবন শুরু হয়েছে তার সঙ্গে। অত্যাধিক ভালো একজন লেখক এবং পরিচালক, খুবই জনপ্রিয়। তো ওনার অনেকগুলো নাটকেই আমাকে এই চরিত্রটা করতে হয়েছে, পুলিশ ক্যারেক্টার। তো উনি আমাকে বোধহয় যখন পুলিশ লেখে তখন বোধহয় আমাকেই চিন্তা করে, পিয়ালকেই চিন্তা করে কাজ করা হয়। ওনার সাথে তো এর আগে নিশ্চয়ই কাজ করা হয়েছে, যেটা বললেন আপনি। এবারের অভিজ্ঞতা কি একটু নতুন, একটু ব্যতিক্রম ধর্মী, নাকি একই রকমের মনে হচ্ছে যে একই টিমের সাথে যেহেতু এর আগে কাজ করা হয়েছে মনে হচ্ছে নতুন কিছু না? ফেরদৌস হাসানের সঙ্গে কাজ করা আর বাঘের সঙ্গে কাজ করা এরকম একটা রিউমার আছে। উনি সেটা খুবই রেগে থাকে, অনেক বকাঝকা করে। তো সবাই খুব তটস্থ থাকে, ভয়ে থাকে। আচ্ছা। তো আমি
ওনার সঙ্গে কাজ করতে করতে একটা সময় পার হয়েছে, অনেক পুরনো হয়েছি। এখন আমি এটা ফিল করতে পারি যে আমার ভয়টা নেই। তো আমি কাজ করে আগের চেয়ে অনেক বেশি মজা পাই ওনার সঙ্গে এখন কাজ করে। আর একটা ব্যাপার যে একই চরিত্রে কিন্তু এর আগেও আপনি কাজ করেছেন। হ্যাঁ, সেক্ষেত্রে এই একটি চরিত্রে মায়া নাটকের এরকম একটি চরিত্রে কি নতুন কিছু পাচ্ছেন কিনা? হ্যাঁ, আমার পুলিশের কাজই তো হচ্ছে হ্যান্ডকাফ পরে অপরাধীকে ধরে নিয়ে আসা, প্লাস সিনে যায়। কিন্তু এইটার বিষয়টা এরকম না। এটার বিষয়টা হচ্ছে যে এই ক্যারেক্টারটা নাটকের শুরু থেকেই আছে এবং ওর জার্নি অনেকটা লাস্ট পর্যন্ত যাবে। আচ্ছা, নাটকে কোনো একটা অপরাধ হচ্ছে বা কোনো একটা ইনভেস্টিগেশন হচ্ছে, পুলিশ যাচ্ছে, অথবা কোনো একটা লিঙ্ক সিকোয়েন্স হচ্ছে, সেখানেও পুলিশ যাচ্ছে। তো মোটামুটি অল থ্রু দ্য সিরিয়াল এই ক্যারেক্টারটা আছে। আচ্ছা, গল্পটা একটু ছোট করে শুনি। আমরা জানি যে দর্শক দেখছে এবং যথেষ্ট ভালো রেসপন্সও পাচ্ছে নাটকটি, কিন্তু গল্পটা একটু যদি ছোট্ট করে শুনি। গল্পটার দুইটা পার্ট, একটা শহরের পার্ট আর একটা গ্রামের পার্ট। গ্রাম বলতে একটা পাহাড়ি এলাকা, সেই পাহাড়ি এলাকাটা দখল করে কেউ একজন একটা ইকো রিসোর্ট করতে চায়। এতে পরিবেশের একটা ব্যাপক ক্ষতি হবে, এইভাবে আবার কিছু পরিবেশবাদীরা এটা নিয়ে আন্দোলন করে। আবার একটা ধনী শ্রেণী সেটার ফায়দা নিতে চায়। এই প্লটটাকে নিয়েই কয়েকটা মানে গল্প এগিয়ে যাচ্ছে। আচ্ছা, অভিনয় করেছেন কারা কারা এখানে? অপূর্ব, মম, কিছু নতুন ছেলেপেলে আছে এর মধ্যে, অথই, এমিলা। সিনিয়রদের মধ্যে পেয়েছি আমি আব্দুল্লাহ রানা, শাকিল ভাই। আচ্ছা, না অনেকের সাথেই কাজ করার সুযোগ হয়েছে এখানে, কিন্তু আপনার যখন এই নাটকটিতে ইনভলভ হলেন আপনি বা ফেরদৌস হাসান যখন বললেন এই নাটকটির কথা, তখন আসলে সেই সময়টা কবে বা শুরুর গল্পটা যদি একটু শুনি। ওই যে বললাম, উনি যখন পুলিশের ক্যারেক্টার লেখে তখনই সে ফ্ল্যাশব্যাক আমাকে দেখে। হয়তো আমি একদিন জিজ্ঞেস করছিলাম, ভাই এর ঘটনাটা কি আমাকে একটু বলবেন, মানে এত পুলিশ কেন আপনার নাটকে? আমি বলছি যে তোমার ফিজিক্যাল স্ট্রাকচার, চুলে হেয়ার কাট সব মিলে তোমাকে পুলিশের ড্রেসে খুব ভালো মানায়। এবং এটা নিয়ে একটা মজার বিষয় হয়েছিল, সেটা হচ্ছে যে ওনার সাথে প্রথম নাটকটাও আমার এই পুলিশের ক্যারেক্টার, আমার বউ দারোগা, একটা ঈদে প্রচারিত হয়েছিল। তো এখানে আমি একটা এসআইয়ের ক্যারেক্টার করছি। আমার সিকোয়েন্সটা ছিল রাস্তায়। তো আমি শটটা অনেক দূর থেকে নেওয়া হবে, ক্যামেরা দেখা যাচ্ছে না আমার আশেপাশে। তো আমি ওয়েট করছি নায়িকা আসবেন, ওকে নিয়ে আমি আমার বাইকে করে চলে যাব। তো এর মধ্যে দুজন টহল কনস্টেবল আসছে ওই এলাকার উত্তরার। আইসা দাঁড়ায় আমাকে সেলুট দিয়ে দাঁড়ায় পড়ছে, স্যার আপনি এখানে কি করছেন? আমি কি বলবো, বলছে ভাই শুটিং হচ্ছে। ও তো আগে তাকায় আছে, শুটিং হচ্ছে মানে? পরে ডিরেক্টর নিজে আসছে, তারপর বলছে ভাই ওনার মেকআপ দেখেন, মুখে মেকআপ আছে, উনি অ্যাক্টিং করতেছে। ও আচ্ছা সরি। মানে ওনার কাছে মনে হয় যে আমি পুলিশের চরিত্রের জন্য একদম পারফেক্ট। আচ্ছা, এই গল্পটির কথা আমরা শুনলাম কিছুক্ষণ আগে, কোন ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে কি? অবশ্যই মেসেজটা এরকম যে এই যে পরিবেশ নষ্ট করে কিছু সুবিধাবাদী লোক, রিয়েল এস্টেট টাইপ বা মানে পরিবেশের কথা চিন্তা না করে তারা নিজেদের ফায়দা লুটতেছে, এই টাইপের, এটা হচ্ছে মুখ্য মেসেজ। এরপরেও একটা টোকাই শ্রেণী আছে, এদেরকে অনেক ভালোভাবে হাইলাইট করা হয়েছে। তারা আসলে কতটা সুবিধা বঞ্চিত, পড়ালেখা করতে পারে না। আবার কিছু ছেলে মেয়ে আছে যারা বড় লোকের, খুব ধনী পরিবারের, যার বাপ মায়ের গাইডেন্স পায় না, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এরকম অনেক মেসেজ আছে। এই নাটকটি করে এখন পর্যন্ত তো বেশি পর্ব প্রচারিত হয়নি, 14টি পর্ব প্রচারিত হয়েছে। তো রেসপন্স কেমন দেখছেন? আমাকে একজন ফোন করে ডায়লগ বলে দিছে। মানে অপূর্বকে একটা থ্রেড দিছিলাম নাটকে, তো ফোন করে আমাকে থ্রেড দিচ্ছে। আচ্ছা, তো পরে বুঝলাম যে নাটকের ডায়লগ। পরে সে বলছে হ্যাঁ নাটকটা দেখছি। তো এরকম ফোন ভাল লাগে দেখে, এরকম ইনস্ট্যান্ট রিয়াকশন খুব ভাল লাগে। আচ্ছা, লোকেশন কোথায় কোথায় নাটকটির? আমার পার্টটুকু তো উত্তরায় হচ্ছে, এছাড়াও সিলেটেও হয়েছে। এখন পর্যন্ত যতটুকু আমরা দেখেছি, এর পরবর্তীতে বিশেষ কোনো আকর্ষণ থাকছে কিনা? পর্বের শেষেই একটা আকর্ষণ রেখে দেয় রানা ভাই, মানে পর্বটা শেষই করে এমন জায়গায় যে পরের পর্বটা দেখার জন্য বসে থাকতে হবে। তো প্রতি পর্বেই একটা আকর্ষণ রয়ে যায়। আচ্ছা, এবার এগুলো তো শুনলাম মায়া নাটকটি সম্পর্কে, এছাড়াও তো আপনার বেশ আরো কয়েকটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে, সেগুলোর সম্পর্কে যদি একটু শুনি। আমার এই মুহূর্তে মায়া নিয়ে 4টা সিরিয়াল প্রচারিত হচ্ছে। একটি হচ্ছে নীরখোঁজে গাংচিল টেলিসোপ, আর একটি শেফালি, এটাও একটি দীর্ঘ ধারাবাহিক, আর একটি হচ্ছে বউ বকা দেয়, এটা একটা টেলিসোপ। তো এই সবগুলো কি পুলিশ হিসেবেই?
পুলিশের ক্যারেক্টার অনেক বেশি হয়েছে, তাই বলে আমি এখন অনেকে আমাকে যদি বলে যে ভাই পুলিশের ক্যারেক্টার, আমি ভাই আমি করবো না, অন্য ক্যারেক্টার হলে দেন, নাহলে অন্য নাটকে নিয়ে। তো বউ বকা দেয়তে আমি একটা অফিসের বস, ওখানে আমার জুনিয়র হচ্ছে মীর সাব্বির। তো সে তার বউর বকা টকা খেয়ে অফিসে এসে খুবই উৎপটাং বিহেভ করে। এদিকে আমার বউও বাসায় আমাকে সেই রকম তটস্থ রাখে। তো সব মিলে আমাদের যে বউরা আমাদের এরকম বকা টকা দেয়, এগুলো নিয়ে খুব একটা হাস্যরসাত্মক একটা ডেইলি সোপ আর কি। আর শেফালিতে এটা ক্যারেক্টারটা খুবই সুন্দর। ক্যারেক্টারের নাম হচ্ছে ক্ষুদ্র। তো আমার যে বডি স্ট্রাকচার, তাতে যদি আমার নাম হয় ক্ষুদ্র, তাহলে আসলে ক্ষুদ্র কি? তো এরকম একটা ক্যারেক্টার, আমি যার সঙ্গে হ্যান্ডশেক করি ওর হাত অবশ হয়ে যায়। আচ্ছা, তো এটা একটা ডিফারেন্ট ক্যারেক্টার। তারপরে নির্খোঁজে গাংচিলে এটা হচ্ছে একটা টম বয় টাইপের একটা ছেলে, সে ঘুরে বেড়ায়, মাস্তি করে, এই টাইপের একটা ক্যারেক্টার। এছাড়াও তো চলচ্চিত্রেও কাজ করা হয়েছে, এখন পর্যন্ত তো অন এয়ার হয়নি, কোনোটাই রিলিজ হয়নি। তো সেটা সম্পর্কে শুনি যে কোন কোন চলচ্চিত্র এখন পর্যন্ত রিলিজ হয় নাই, কিন্তু চলচ্চিত্রগুলো অলরেডি মার্কেটে একটা ভাইব তুলে ফেলছে। যেমন তানিম রহমান অংশুর আদি, বুলবুল বিশ্বাসের রাজনীতি, এটাও একটা বিশাল ভাইব তুলে ফেলছে মার্কেটে। এইটাও বোধহয় ডিসেম্বর বা জানুয়ারিতে রিলিজ হবে। আর একটা হচ্ছে সাইফ চন্দনের টার্গেট, এটা নভেম্বরে রিলিজ হবে। মানে কাছাকাছি সবগুলো রিলিজ হওয়ার ডেট কিন্তু কাছাকাছি, কিভাবে যেন কাছাকাছি হয়ে গেছে সব। আচ্ছা, চলচ্চিত্র তো যেহেতু আমরা জানি যে বিশাল বড় একটি মাধ্যম, মানে কবে থেকে আসলে সিদ্ধান্ত নিলেন চলচ্চিত্রে কাজ করার? আমি তখন ক্লাস 6 বা 7 পড়ি। প্রথম সিনেমা হলে গিয়ে ছবি দেখতে গিয়েছিলাম, সালমান শাহর একটা সিনেমা দেখতে গেছিলাম। তো ওই দিন সালমান শাহর অ্যাক্টিং দেখে আমি ডিসাইড করে ফেলছি যে আমি সিনেমায় কাজ করব। আচ্ছা, তো যতদিনে আমি ম্যাচিউর হলাম ততদিনে সিনেমার একটা সংকটকাল যাচ্ছিল। পরে ডিসিশন নিলাম যে নাটকে কাজ করি। তো নাটকে কাজ করতে গিয়ে দেরি হয়ে গেল সিনেমাটা করতে। এর আগে তো সাংবাদিকতাও করা হয়েছিল আপনার? হ্যাঁ, সাংবাদিকতার বিষয়টা একটু ইন্টারেস্টিং। মানে আমি মিডিয়াতে কাজ করব বলে যখন ডিসিশন নিলাম, তখন তো আমি কাউকে চিনি না। তো হুট করে গিয়ে তো পরিচয় হওয়া যায় না মানুষের কাছে, বা আমাকে কতটুকু মূল্যায়ন করবে। তো আমার নিজেরই মানে মাথায় বুদ্ধি এলো যে যদি আমি এমন একটা প্রফেশন নেই যে প্রফেশনটাতে আমি অ্যাক্সেসটা পাবো খুব ইজিলি, তখন মনে হলো সাংবাদিকতাটা করা যেতে পারে। তো এই আমার সাংবাদিকতা করা আর কি। তারপরে সেই থেকে সাংবাদিকতা দিয়ে তো শুরু, পরবর্তীতে মঞ্চেও কাজ করা হয়েছে। হ্যাঁ, মঞ্চে কাজ করেছি। কোন দলের সাথে কাজ করেছিলেন? মঞ্চে করেছি সুবচন একটা থিয়েটার গ্রুপ, মোহাম্মদপুরে আমাদের কার্যালয়। আর একটা গ্রুপ করেছি নবনাট। নবনাটের সঙ্গে আমার বেশি কাজ হয়েছে। আমি ন্যাশনাল পর্যায়ে কয়েকটা শো করেছি নবনাটের হয়ে। এর মধ্যে একটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা, এটা থিয়েটারে অলমোস্ট প্রায় 45 বছর পরে আবার নবনাট এনেছিল। সাধুচরণ চোর, টুলেট, এই 3টা শো আমি খুব বেশি করেছি। আচ্ছা, তো এখন তো মঞ্চে নিশ্চয়ই রেগুলার কাজ করা হচ্ছে না? আফসোস, মঞ্চে কাজ করতে পারছি না। তারপরে তো একটা সময় মডেলিং এও কাজ করলেন, মডেলিং এর শুরুটা কিভাবে হলো? মডেলিং এর শুরুটা করার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। তো আমি হাল ছেড়ে দিয়েছিলাম যে আমাকে হয়তো মডেলিং কেউ নেবে না। তো কাজ করতে করতে হঠাৎই শরাফ আহমেদ জীবনের একটা ফোন, ওনার সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল। তো ফোন করে উনি আমাকে বললেন যে ভাই আপনার এই ডেটটা ফাঁকা আছে? আমি বললাম হ্যাঁ। তাই আমি ভাবছি যে কোনো নাটকের জন্য। আচ্ছা, একটা টিভিসি করতে হবে। তো এই কিসের টিভিসি ছিল সেটা? ওটা ইউক্যাশের একটা টিভিসি ছিল, মোশাররফ ভাই আমার কো-আর্টিস্ট ছিলেন। তো গল্পটা আমার উপরেই ছিল। ওইটা খুব জনপ্রিয় হয়েছে একটা, এবং রাস্তাঘাটে অনেকে আমাকে, মানে ওইটার গল্পটা এরকম ছিল যে আমি টাকা নিয়ে যাচ্ছি রাস্তা ধরে, মোশাররফ ভাই এসে ছুরি ধরে, বলে যে জাফর ভাই টাকাগুলো দেন। তো এই ডায়লগটা আমি অনেক ফেস করছি। অনেকেই আমার পিছন থেকে এসে আঙুল ধরে, জাফর ভাই টাকাগুলো দেন। তো ঘুরে তাকায় দেখি আমি তারা চিনি না। তো মানে একজন অচেনা লোক আমার সঙ্গে রসিকতা করবে, পরে ভাবি যে আচ্ছা ঠিক আছে, উনি বোধহয় বিজ্ঞাপনটা দেখেছে, একটু রসিকতা করলেই। পরবর্তীতে আর কোন কোন বিজ্ঞাপনে কাজ করা হলো? রিসেন্টলি একটা টিভিসি কাছে আমার, সেটা হচ্ছে সেন্টার ফ্রেশের। ওটাতে আমার কোর্স ছিল মুস্তাফিজ, ক্রিকেটার। খুব খাওয়া দাওয়া করি আমি, বরের ক্যারেক্টার আমার, খুব খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষে ফ্রেশনেস পাওয়ার জন্য মুস্তাফিজ একটা ইয়ে দেয়। প্রথম বলে যে খাওয়া শেষ, আমি বলি শেষ।
তো একটা সেন্টার ফ্রেশ দেয়। এখন আমি বাসা থেকে বেরোলেই ওই পিচ্ছি বাচ্চা যেগুলো এলাকার খাওয়া শেষ খাওয়া শেষ। এখন পর্যন্ত যতগুলো টিভিসিতে কাজ করেছেন সবগুলোই বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু মুস্তাফিজের সাথে কাজ করার অভিজ্ঞতাটা নিশ্চয়ই একটু অন্যরকম ছিল, সেটা কেমন? আমি তো মুস্তাফিজের ফ্যান, সো আমি যার ফ্যান তার সঙ্গে কাজ করব তার সামনাসামনি, মানে আমি খুব এক্সাইটেড ছিলাম। কিন্তু মুস্তাফিজ এত অমায়িক, এত ন্যাচারাল তার বিহেভিয়ার, আমার কাছে মনে হয় নাই যে আমি তার ফ্যান, মনে হচ্ছে সে আমার ফ্যান। খুবই ভালো লাগছে তার সঙ্গে কাজ করে। চলচ্চিত্রের কথা শুনলাম, মডেলিং এর কথা শুনলাম, নাটকেও তো একইভাবে সমান তালে কাজ করে যাচ্ছেন। পরবর্তী চিন্তাটা আসলে কিভাবে করছেন? আমার আসলে চিন্তা শুধু অভিনয় নিয়েই, যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন আমাকে অভিনয় করার সুযোগটা দেয়। আমি অনেক কাজ করার ট্রাই করেছি, কিন্তু অভিনয় করে আমি যে আনন্দটা পাই অন্য কোনো কাজে আমি পাই না। তারপরেও আমার লেখালেখির একটা ইচ্ছে জাগছে, লিখছি, কয়েকটা নাটক লিখে রেডি করে রেখেছি। কয়েকটা নাটক অন এয়ার গেছে, গত ঈদেও 2টো নাটক অন এয়ার গেছে। তো এখন লেখালেখিটা একটু বেড়ে গেছে আর কি। আচ্ছা, তো আপনার এই লেখালেখি এবং অভিনয় জীবন দুটোরই সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। অনেক অনেক শুভকামনা থাকলো, অনেক ভালো থাকবেন। আর আমাদের অনুষ্ঠানে এসেছেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।